ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সমকালীন ভারতের একজন অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ, পণ্ডিত, সমাজ সংস্কারক ও পরহিতৈষী ব্যক্তিত্ব। একাধারে তিনি ছিলেন একজন আদর্শ সন্তান, কর্তব্যপরায়ণ পিতা, পরোপকারী বন্ধু ও নারী মুক্তির অগ্রদূত। কিন্তু জীবনের শেষ লগ্নে এসে এই বিষয়গুলি তার জীবনে অভিশাপ ডেকে এনেছিল। যে বীরসিংহ গ্রামকে তিনি পূর্ণভূমি মনে করতেন, জীবনের শেষ বেলায় কেন তিনি সেই গ্রামকে চিরতরে ত্যাগ করেছিলেন? যে মায়ের ডাকে তিনি ভরা দামোদর সাতটে পার হয়ে হাজির হতেন, কেন তার সেই দেবীতুল্য মা তাকে ছেড়ে কাশিতে চলে গিয়েছিলেন? কেনই বা তার দেবতুল্য পিতা তাকে চিরজীবনের মতো ত্যাগ করে চলে গিয়েছিলেন? যে সন্তানকে তিনি জীবনের চেয়েও বেশি স্নেহ করতেন, কেন সেই পুত্রকে তিনি ত্যায্য পুত্র করে সমস্ত বিষয় থেকে বঞ্চিত করেছিলেন? জীবনের অন্তিম পর্বে এসে কেনই বা তিনি স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয়, বন্ধু, স্বাদের জন্মভূমি প্রিয় বীরসিংহ গ্রাম, নিজের কলকাতা শহর প্রভৃতি সম্পূর্ণ ত্যাগ করে সাঁওতাল পরগনার কারমারটালে দীর্ঘ 17 বছর অতিবাহিত করেছিলেন? বিদ্যাসাগরের জীবনের এই ট্র্যাজেডিগুলি জানতে চাইলে আমার সঙ্গে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের ভিডিও করতে আমাকে উৎসাহিত করুন। বিদ্যাসাগরের জীবনের ট্র্যাজেডি শুরু হয়েছিল 1866 ডিসেম্বর থেকে। 16 ডিসেম্বর মিস মেরি কার্পেন্টারের সঙ্গে উত্তরপাড়ার একটি গ্রামীণ স্কুল পরিদর্শন করে তিনি কলকাতা ফিরছিলেন। দুজন ছিলেন দুটি পৃথক টমটম গাড়িতে। হঠাৎ বালি স্টেশনের কাছে এসে বিদ্যাসাগরের গাড়িটি উল্টে যায়। বিদ্যাসাগর গাড়ি থেকে সিটকে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ বিদ্যাসাগরকে মিস মেরি কলকাতায় নিয়ে এলে ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানান, প্রচন্ড আঘাতে তার লিভার অ্যাসবেস দেখা দিয়েছে। দীর্ঘ চিকিৎসায় তার লিভারের ব্যথা কিছুটা কমলেও তিনি এ থেকে আর কোনো দিন মুক্ত হতে পারেননি। দীর্ঘ 24 বছর পর তার মৃত্যুর সময়ও ডাক্তারেরা তার মৃত্যুর কারণ হিসাবে ওই লিভার ক্যান্সারকেই দায়ী করেছিলেন। এই গাড়ি দুর্ঘটনায় তিনি যে শারীরিক আঘাত পান তা থেকে সম্পূর্ণ মুক্ত হতে না পারলেও যখনই একটু সুস্থতা বোধ করতেন তখনই ঝাঁপিয়ে পড়তেন মানুষের সেবায়। তীব্র মনের জোরেই তিনি এই অবস্থাতেও ছুটে বেরিয়েছেন বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু শারীরিক আঘাতের সাথে সাথে একের পর এক মানসিক আঘাত তাকে জর্জরিত করে তোলে। যদিও এই অন্তঃক্ষরণ শুরু হয়েছিল অনেক আগে থেকেই, যখন তার পিতা তার উপর অভিমানে গৃহত্যাগ করেন তখন থেকেই। বিদ্যাসাগরের ভাই হরচন্দ্র ও হরিশচন্দ্র কলিকাতায় শিক্ষা নিতে গিয়ে পরপর 2 বছরে কলেরা রোগে মারা যান। ফলে বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বিদ্যাসাগরের একমাত্র পুত্র নারায়ণচন্দ্র ও ছোট ভাই ঈশানচন্দ্রকে কোনো মতেই কলিকাতায় পাঠাতে রাজি ছিলেন না। কিন্তু বিদ্যাসাগর চাইছিলেন এদের কলিকাতায় এনে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে। এরপর বিদ্যাসাগর যখন খবর পান যে পুত্র নারায়ণচন্দ্র এবং ভাই ঈশানচন্দ্র তার পিতা ঠাকুরদাসের অন্ধ স্নেহে অত্যন্ত উচ্ছৃঙ্খল ও অমানুষ হইতেছে, তখন বিদ্যাসাগর ক্রুদ্ধ হয়ে পিতাকে একখানি পত্র লিখেছিলেন। এই পত্রে তিনি লিখেছিলেন যে, আপনি ঈশান ও নারায়ণের মাথা খাইতেছেন, তথাপি আপনি লোকের নিকট কিরূপে আপনাকে নিরামিষাসী বলিয়া পরিচয় দেন। বিদ্যাসাগরের এই চিঠিতে ঠাকুরদাস সাংঘাতিক আঘাত পান, যে কারণে তিনি চিরতরে গৃহত্যাগ করে কাশীতে চলে যান। জীবিত অবস্থায় বিদ্যাসাগরের সাথে তার আর কোনোদিন সাক্ষাৎ হয়নি। এই ঘটনার কয়েক বছর পর বীরসিংহে তার নিজের বাড়িতে এমন একটি বিবাহের আয়োজন করা হয় যে বিয়েতে তিনি ছিলেন সম্পূর্ণ অরাজি। কিন্তু তা জেনে শুনেও তার মাতা, ভ্রাতা, স্ত্রী, পুত্র সকলে বিবাহটি আয়োজন করেন। এতে তিনি চরম মানসিক আঘাত পান। এর রেশ কাটতে না কাটতেই বীরসিংহের পার্শ্ববর্তী কিরপাই গ্রামে এক বিধবা বিবাহের আসরে তিনি আমন্ত্রিত হয়ে এলে সেই বিবাহ আসরে তিনি রক্ষণশীলদের দ্বারা চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হয়ে বিবাহ বাসর ত্যাগ করেন। আশ্চর্যজনকভাবে ওই বিবাহ বাসরে উপস্থিত তার আপনজনেরা এর প্রতিবাদ না করে ওই বিবাহটি সম্পূর্ণ করে। এতে চরম অপমানিত বোধ করে তিনি পরিবারের আপনজন ও জন্মভূমি বীরসিংহের প্রতি চরম বিতৃষ্ণ হয়ে সকলকে জানিয়ে দেন যে আর কোনোদিন বীরসিংহে যাবেন না।
এইভাবে তিনি ত্যাগ করেন তার স্বাদের জন্মভূমি বীরসিংহ। জীবদ্দশায় আর কোনোদিন তিনি বীরসিংহে যাননি। এমনকি স্ত্রী দীনময়ীর মৃত্যু হলে তার শ্রাদ্ধের সমস্ত ব্যবস্থা করে দিলেও তিনি নিজে বীরসিংহে যাননি। তার এই আচরণে, তার প্রতি অভিমানে তার দেবীতুল্য মাতাও গৃহত্যাগ করে কাশীতে চলে যান। বিদ্যাসাগর কাশীতে গিয়ে তার সঙ্গে একবার সাক্ষাৎ করলেও জেদি বিদ্যাসাগর বাড়িতে বীরসিংহে আর কোনোদিন যাননি। 1870 খ্রিস্টাব্দে তার একমাত্র পুত্র নারায়ণচন্দ্র তার কথায় ভবসুন্দরী নামে এক বিধবাকে বিবাহ করলে তিনি ভীষণ খুশি হন। কিন্তু 2 বছর পর একটি কাজের কারণে তিনি এই পুত্রের উপরই চরম রুষ্ট হন এবং তাকে ত্যায্যপুত্র করেন। আসলে বীরসিংহ গ্রামে বিন্দুবাসিনী নামে এক বিধবাকে তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য একটি দুষ্ট চক্র গড়ে উঠেছিল। বিদ্যাসাগর জানতে পারেন এই চক্রের পাণ্ডা হল তারই পুত্র নারায়ণচন্দ্র। ব্যথিত ক্ষুব্ধ বিদ্যাসাগর নারায়ণচন্দ্রের উপর এতটাই রুষ্ট হলেন যে উকিল ডেকে তাকে আইনসঙ্গতভাবে ত্যায্যপুত্র করলেন। শুধু পরিবার নয়, আঘাত পেয়েছিলেন তিনি বন্ধু ও অনুগামীদের কাছ থেকেও, যারা এতদিন তাকে সমর্থন করেছিলেন, জুগিয়েছিলেন সাহস ও উৎসাহ। তারাই বিধবা বিবাহের চরম আন্দোলনের সময় দূরে সরে গিয়েছিলেন। যে ব্রাহ্মণ পণ্ডিতরা এতদিন তার চরম সমর্থক ছিলেন, তারাই কোনো এক অজ্ঞাত কারণে তার ঘোর বিরোধিতা করতে থাকেন। ব্রাহ্ম সমাজের তরুণ তুর্কি কেশব সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, মেদিনীপুরের কেদারনাথ দাস, রামমোহনের পুত্র এবং তার ঘনিষ্ঠ বন্ধু রমাপ্রসাদ রায়, কবি ঈশ্বর গুপ্ত, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র প্রমুখ ব্যক্তিরা তাকে অনবরত সমালোচনা করতে থাকেন। বন্ধু ও অনুগামীদের এই হঠাৎ রূপান্তরে তিনি বিস্মিত ও ব্যথিত হয়েছিলেন। আত্মীয়, বন্ধু ও বিদগ্ধ মানুষদের এই আচরণে হতাশ ও মর্মান্তিক বেদনাগ্রস্ত হয়ে একসময় তিনি সমাজসেবামূলক কাজ থেকে নিজেকে দূরেও সরিয়ে নেন। কিন্তু জন্মই যার পরদুঃখে ব্যথিত হওয়ার জন্য, তার পক্ষে পরদুঃখে নীরব নিথর থাকা তো সম্ভব নয়। তাই তিনি পুনরায় ঝাঁপিয়ে পড়েন মানুষের সেবায়। শারীরিক ও মানসিক কষ্টের সাথে যুক্ত হয়েছিল আর্থিক সংকট। আপনারা শুনলে অবাক হবেন যে বিদ্যাসাগরের আয় সেই সময় কোনো ছোটখাটো শিল্পপতির আয় অপেক্ষা কোনো অংশে কম ছিল না। তিনি নিজে সংস্কৃত কলেজের অধ্যক্ষ থাকার পাশাপাশি অল বেঙ্গল স্কুল ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করতেন। তাছাড়া বই লিখেও তিনি এর চেয়েও অনেক বেশি উপার্জন করতেন এবং তার একটি ছাপাখানাও ছিল। কিন্তু এসব সত্ত্বেও তার দান ধ্যান, সমাজ সেবা করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। দুর্ভিক্ষের সময় নিজের খরচে অন্নছত্র খোলা, গাটের কড়ি খরচ করে প্রচুর বিধবা বিবাহ দেওয়া, বালিকা বিদ্যালয়গুলিতে অর্থ সাহায্য দান প্রভৃতি ছিল তার এই ঋণের প্রধান কারণ। তখনকার দিনে শুধুমাত্র বিধবা বিবাহের জন্যই তিনি খরচ করেছিলেন 82,000 টাকা, যা আজকের দিনের কয়েক কোটি টাকার সমান। শেষ পর্যন্ত তার বুক ডিপোজিট ও ছাপাখানার 2/3 শেয়ার বিক্রি করে তিনি এই ঋণ শোধ করেছিলেন। নিজের পরিবার থেকে ক্রমাগত আঘাত পেয়ে অবশেষে 1875 খ্রিস্টাব্দের 31শে মে তিনি চরম সিদ্ধান্ত নেন। উকিল ডেকে তিনি তৈরি করেন তার দীর্ঘ উইল। এই উইলে তিনি 35 জন ব্যক্তির মাসোহারা দেবার কথা উল্লেখ করেন। এছাড়া দাতব্য চিকিৎসালয় ও মায়ের নামে প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়কে অনুদান দেবারও ব্যবস্থা করেন। পুত্রবধূ ভবসুন্দরীকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, তাই তাকে তিনি মাসিক 150 টাকা মাসোহারা দেবার ব্যবস্থা করেছিলেন, যা আজকের দিনে প্রায় 1 লক্ষ টাকার সমান। অথচ পুত্র নারায়ণচন্দ্রকে তিনি 1 কানাকড়ি দেবার কথা উইলে উল্লেখ করেননি। পুত্রের প্রতি তিনি এতটাই ক্ষিপ্ত ছিলেন যে, যা তার উইলের ভাষাতেই বুঝতে পারা যায়। তাতে তিনি লিখেছিলেন, আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যার পরনায় যথেচ্ছাচারী ও কুপথগামী, এজন্য ও অন্যান্য গুরুতর কারণবশত তাহার সংস্রব ও সম্পর্ক ত্যাগ করিয়াছে। এই হেতু বশত বৃত্তি নির্বন্ধ স্থানে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে। একমাত্র পুত্রের প্রতি বিদ্যাসাগরের এই নির্মম সিদ্ধান্তের কারণে তার পত্নী দীনময়ী দেবীও তার প্রতি বিরূপ হন এবং তাকে ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। তবে শেষ বয়সে তিনি পুত্রকে কিছুটা ক্ষমা করেছিলেন,
তাই তার মৃত্যুর পর নারায়ণচন্দ্র তার সম্পত্তির কিছু অংশ পেয়েও ছিলেন। এইভাবে স্ত্রী, পুত্র, পিতা, মাতা, ভ্রাতা, আত্মীয় পরিজন সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। শেষ পর্যন্ত সমস্ত কিছু ত্যাগ করে তিনি এক প্রকার অভিমানে কলিকাতার বাড়ি ছেড়ে চলে যান ঝাড়খণ্ডে। সেখানে কারমাটাল স্টেশনের পাশে নন্দনকানন নামে একটি নতুন বাড়ি তৈরি করেন। অশিক্ষিত দরিদ্র সাঁওতালদের মধ্যে তিনি পান জীবনের প্রকৃত শান্তি। সেখানেও তিনি তৈরি করেন প্রাথমিক বিদ্যালয়, গড়ে তোলেন দাতব্য চিকিৎসালয়। তিনি নিজেও সাঁওতালদের হোমিও চিকিৎসা দিতেন। এইভাবে তিনি সেখানেও হয়ে উঠলেন সাঁওতালদের পরম ঈশ্বর। আমরা বিদ্যাসাগরের কুলি হওয়ার যে ঘটনা শুনি, তাও কিন্তু এই কারমাটাল স্টেশনের ঘটনা, যার বর্তমান নাম বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। 1890 পর থেকে তার শরীর ভেঙে পড়তে থাকে। শেষ পর্যন্ত তিনি ডাক্তারের পরামর্শে কলিকাতায় ফিরে আসেন। 1891 সালের জুন মাস থেকে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বারাজ ও ম্যাকরেল জানান তার লিভার ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে, তাই তারা চিকিৎসা করতে রাজি ছিলেন না। তবুও ডাক্তার মহেন্দ্রলাল সরকার দুজন অনুগামীকে নিয়ে আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। কিন্তু 29 জুলাই ডাক্তারদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে কলিকাতার বাদুরবাগানের বাড়িতে আত্মীয় পরিজন, বন্ধু ও সমাজের কাছ থেকে এক রাশ বেদনা নিয়ে তিনি চলে গেলেন আমাদের সকলের ছেড়ে। 26 সেপ্টেম্বর তার পূর্ণ জন্মতিথিতে তার প্রতি জানাই আমার শত সহস্র প্রণাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং বিস্তারিত জানতে চাইলে এই চ্যানেলে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। ধন্যবাদ।